Hello, viewers. I am Dr. Aminur Rahman, and good morning to all of you. আমরা আমাদের পূর্ববর্তী ভিডিওই বলেছিলাম যে আমরা আমাদের হিস্ট্রি অফ সায়েন্টিফিক থট সেটির আলোচনার পরে আমরা অগাস্ট কোথের পজিটিভ ফিলোসফি নিয়ে আলোচনা করব এবং আজ আমরা কোথের পজিটিভ ফিলোসফি নিয়ে আপনাদের সামনে একটি খুব সংক্ষিপ্ত আলোচনা দেওয়ার চেষ্টা করছি। অগাস্ট কোথ সম্পর্কে খুব সংক্ষেপে কিছু বলা দরকার পজিটিভিজম আলোচনার আগে। তিনি একজন ফ্রেঞ্চ ফিলোসোফার এবং তিনি থ্রুআউট হিজ লাইফ নানান একাডেমিক চর্চার মধ্য দিয়ে নিজেকে ইউরোপীয় সভ্যতার মাঝে এবং বিশ্ব সভ্যতায় প্রতিষ্ঠিত করেছেন এবং তার বিখ্যাত যে গবেষণা কাজ সেটি পজিটিভ ফিলোসফি নামে পরিচিত। মূলত তার পজিটিভিজম যে তত্ত্ব, সেই তত্ত্বটি এসেছে তার পজিটিভ ফিলোসফি নামক বই থেকেই। পজিটিভ ফিলোসফি মূলত অগাস্ট কোথ 1830 সালে এটি লেখা শুরু করেন এবং 1842 সালে তার এই বইটি শেষ হয় এবং এই গ্রন্থটি এতটি সুবিশাল, এতটাই যে এটি 6 খণ্ডে বিভক্ত এবং তার কিছু খণ্ড যেমন 300-350 পৃষ্ঠার, আবার তার 1000 পৃষ্ঠার খণ্ড আছে। অর্থাৎ এই সুবিশাল গ্রন্থ তিনি 12 বছর ধরে লেখেন এবং এই গ্রন্থের ভূমিকায় বলা হয়েছে যে পজিটিভ ফিলোসফি লেখার সময় তিনি কখনো কখনো প্রায় বলা যায় যে পুরো দিনের এবং রাতের পুরো সময়টাই এই লেখালেখির মধ্যে ছিলেন এবং এই গ্রন্থ মানব সভ্যতায় একটি বেসিক কন্ট্রিবিউশন করেছে, মানুষের ভাবনা এবং চিন্তার জগৎকে প্রভাবিত করতে পেরেছে এবং পূর্ববর্তী এবং পরবর্তী সময়কালে আমরা যেসব সায়েন্সের ডেভেলপমেন্ট লক্ষ্য করি সেই সায়েন্সের ডেভেলপমেন্ট মূলত হয়েছে অগাস্ট কোথের পজিটিভ ফিলোসফি থেকে। এখন পজিটিভিজম নিয়ে কথা বলতে হলে প্রথমেই আমরা জানি যে আসলে পজিটিভ শব্দটির মধ্যেই পজিটিভিজমের একটা ইঙ্গিত আছে, কারণ যা কিছু ইতিবাচক ব্যাপারটা অনেকটাই এই, যদিও পজিটিভিজমের বাংলা করা হয়েছে দৃষ্টবাদ। আমরা সেই বাংলাতে না যে বরং বলতে পারি আমরা পুরো আলোচনাতেই আমরা পজিটিভিজম শব্দটি ব্যবহার করব, কারণ নানা বাংলা বইয়ে আমরা লক্ষ্য করেছি যে যারা এটির অনুবাদ করেছেন বাংলায় তারা ভিন্নভাবে এটিকে ট্রান্সলেট করবার চেষ্টা করেছেন। খুব সহজে যে পজিটিভিজম বলতে আমরা একেবারেই যদি কোথের থেকেই পজিটিভিজমকে বুঝবার চেষ্টা করি তাহলে সেখানে এটিকে দুইভাবে দেখা হয়েছে। পজিটিভিজমকে দেখা হয়েছে অ্যাজ এ মেথড এবং পজিটিভিজমকে দেখা হয়েছে অ্যাজ ডক্ট্রিন, দুইভাবেই দেখা হয়েছে। অর্থাৎ কোথ পজিটিভিজম নিয়ে কাজ করেছেন মূলত সমাজকে বুঝবার জন্যে একটি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির প্রয়োজন এবং আমরা আমাদের পূর্ববর্তী আলোচনায় যে অবজেক্টিভিটির কথা বলছিলাম, যে অবজারভেশনের কথা বলছিলাম এবং যে ভেরিফিকেশনের কথা বলছিলাম, অর্থাৎ সমাজে যা কিছু ঘটনা ঘটে সেগুলো প্রত্যক্ষ অবজারভেশন, ভেরিফিকেশন এবং সেসবের মধ্য দিয়ে একটি নিরীক্ষা পদ্ধতি অতিক্রম করে তারপরে সেই বিষয়ে সিদ্ধান্ত উপনীত হওয়া। সেই সিদ্ধান্তটা শুধু এই কারণেই নয় যে শুধু ঘটনাটি জানার জন্যই, কারণ পজিটিভিজম নিয়ে এই তত্ত্বটির একেবারে গোড়ার যে কথা, মূল মন্ত্র, সেটি কিন্তু বলাই আছে যে সেটি টু নো দ্য চেঞ্জ অ্যান্ড প্রোগ্রেস অফ দ্য সোসাইটি। অর্থাৎ পজিটিভিজম তত্ত্বর মধ্য দিয়ে সোসাইটিকে বিশ্লেষণ করবার জন্য যা কিছুই করা হোক তার একটা মূল বিষয় হচ্ছে ওই সমাজের পরিবর্তন এবং ওই সমাজের উন্নয়নের বিষয়টি, সেখানে প্রোগ্রেস বা প্রগতির বিষয়টি সেখানে মাথায় রাখা হয়েছে। হ্যাঁ, তবে পজিটিভিজমের মৌলিক যে বিষয় সেটি এই যে বলা হলো যে অ্যাজ এ মেথড, সেটি যে পজিটিভিজমের মৌলিক বিষয়টি হলো যে এটি একটি সায়েন্টিফিক মেথড ফর স্টাডি দ্য সোসাইটি। তিনি ন্যাচারাল সায়েন্স থেকে অনেক বিষয়
লক্ষ্য করেছেন। আমরা যখন ন্যাচারাল ফিলোসফি নিয়ে কথা বলি, আপনারা দেখেছেন যে ন্যাচারাল ফিলোসফিতে সব কিছুই ম্যাথমেটিক্যালি করার চেষ্টা করা হয়। তো তার এইসব বিষয়ে নিজস্ব প্রচুর পড়াশোনা ছিল এবং তিনি সোশ্যাল সায়েন্সের আগে ন্যাচারাল সায়েন্সের বিভিন্ন শাখায় নিজে পড়াশোনা করেন, অধ্যয়ন করেন। এমনকি তার ছাত্র জীবনেও তিনি একাধিকবার তার আম, অধ্যয়নের বিষয়েও পরিবর্তন করেছেন। এই ফ্রেঞ্চ ফিলোসোফার, তিনি পজিটিভিজম বলতে মোটামুটি যেভাবে ব্যাখ্যা করেছেন তা এমন যে পজিটিভিজম ইজ এ ফিলোসফিক্যাল অ্যাপ্রোচ emphasizes use of scientific method and empirical evidence to understand the social world। যে কথাগুলো আমরা আগেই বলছিলাম এবং গত লেকচারে আমরা এই কথাটা বলেছি যে আসলে কোনো কিছুকে বস্তুনিষ্ঠতার সাথে দেখা, অবজেক্টিভলি দেখা, অবজেক্টিভিটি যেটি রিসার্চের মধ্যে আছে বা অনুসন্ধানের মধ্যে আছে, সেই বিষয়টি কিন্তু আমাদের কাছে এসেছে অগাস্ট কোতের মধ্য দিয়েই। অর্থাৎ সেখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে, যে সেটা উনি বলছেন যে এটা একটা ফিলোসফিক্যাল অ্যাপ্রোচ যা সায়েন্টিফিক মেথড এবং এম্পিরিক্যাল এভিডেন্স এগুলোর মধ্য দিয়ে সমাজ জগৎকে বুঝবার চেষ্টা করে। অর্থাৎ এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আগেও বলেছি যে আসলে কোনো কিছু ডাইরেক্ট অবজারভেশন ছাড়া এবং সেখান থেকে তথ্য উপাত্ত সংগ্রহ ছাড়া, সেগুলো বিশ্লেষণ ছাড়া সেই ঘটনার কারণ কি সেটি নিয়ে কথা বলার তেমন কোনো বৈজ্ঞানিক ভিত্তি থাকে না। এবং এ কারণেই পজিটিভিজম বুঝতে হলে পজিটিভিজমের কিছু বৈশিষ্ট্যের কথা চলে আসে এবং সেটা আরেকটু এলাবোরেটলি যদি আমরা বলি তাহলে ব্যাপারটা এমন দাঁড়ায় যে পজিটিভিজম অ্যাজিউমস দ্যাট দেয়ার আর ট্রুথস অ্যাবাউট সোসাইটি দ্যাট ক্যান বি ডিসকভার্ড থ্রু সায়েন্টিফিক স্টাডিজ। এখন এই সায়েন্টিফিক স্টাডিজের মধ্য দিয়েই সমাজকে ডিসকভার করতে হবে বা করা যেতে পারে, এবং সেই সায়েন্টিফিক স্টাডি করবার জন্য যে মেথড, সেই মেথডটাই কিন্তু আসলে এই পজিটিভিজম, যার মৌলিক বিষয়টি হলো একটি পদ্ধতি। অর্থাৎ কোনো কিছু, কোনো ঘটনা বা সামাজিক মিথস্ক্রিয়া, ক্রিয়া প্রতিক্রিয়া, সেটি বুঝবার জন্যে যে পদ্ধতি, সেটি পজিটিভিজম। অ্যান্ড আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ সোসাইটি শুড বি বেসড অন অ্যাকচুয়াল ডাটা অ্যান্ড এভিডেন্স। ওই যে এম্পিরিক্যাল অবজারভেশন বারবার বলা হয়েছে, উনি বলেছেন যে অতি অবশ্যই সমাজকে বুঝতে হলে সেখানে তার অ্যাকচুয়াল যে ইনফরমেশন, যে অ্যাকচুয়াল যে ফ্যাক্ট এবং যে এভিডেন্স, সেগুলোর অ্যানালিসিসের মধ্য দিয়েই বুঝতে হবে। এবং এই বিষয়গুলো বলতে যে দেখা গেছে যে খুব ইন শর্ট আমরা যদি পজিটিভিজম নিয়ে বলি যে এটা অ্যাজ এ মেথড, যদি আমরা এর বৈশিষ্ট্যগুলো দেখি তাহলে মোর দ্যান এ মেথড দ্যান এ থিওরি। পজিটিভিজমকে যতটা থিওরি বা তত্ত্ব বলা হচ্ছে তার থেকেও এটিকে একটি পদ্ধতি বলা হচ্ছে গবেষণা করবার জন্য, বা কোনো সামাজিক ঘটনা বিশ্লেষণ করবার একটি পদ্ধতি বলা হচ্ছে। ইন্টারপ্রিটেশন অফ ওয়ার্ল্ড বেসড অন হিউম্যান এক্সপেরিয়েন্স, এখানে হিউম্যান এক্সপিরিয়েন্সের উপরে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে এবং বিশ্ব জগৎকে অর্থাৎ আমাদের সামাজিক জগৎকে ইন্টারপ্রেট করবার জন্য ব্যক্তির যে অভিজ্ঞতা সেটির উপরে খুব এমফাসাইজ করা হয়েছে। ইট প্রপোজ টু ইউজ সায়েন্টিফিক মেথড টু স্টাডি সোসাইটি। এটা আমরা আগেও বলেছি যে পজিটিভিজম এটা প্রপোজ করে যে কোনো সোসাইটিকে স্টাডি করতে হলে একটা সায়েন্টিফিক মেথডের মধ্য দিয়ে করতে হবে এবং তার জন্য অবজারভেশন, ডাটা কালেকশন, অ্যানালিসিস অ্যান্ড ফাইনালি সেখান থেকে কোনো একটি, এটাকে থিওরি বলা যেতে পারে অথবা এটাকে একটা টু সলভ দ্য প্রবলেম, সে ধরনের কোনো একটি কমেন্ট বা রিকমেন্ডেশন থাকবে। সেই ধারাবাহিক বিষয়গুলির দিকে তিনি দৃষ্টি নিক্ষেপ করেছিলেন। এবং পজিটিভিজমের একটি বড় বিষয় হলো হেল্পস টু আন্ডারস্ট্যান্ড এ হিউম্যান বিহেভিয়ার, সেটি। এখন পজিটিভিজমের যদি প্রধান বৈশিষ্ট্যগুলো ধরা হয় তাহলে দেখা যাবে যে সেখানে আমাদের কাছে অনেক বিষয় পজিটিভ ফিলোসফির মধ্যে এই বিষয়ে আলোচিত হয়েছে। ইন এ নাটশেল সেটি বলা যেতে পারে সায়েন্স ইজ অনলি ভ্যালিড নলেজ, এর যেসব বৈশিষ্ট্য, মূল বৈশিষ্ট্য, ফ্যাক্ট ইজ দ্য সাবজেক্ট অফ নলেজ,
অবজেক্টিভিটি অ্যান্ড ভ্যালু নিউট্রালিটি। একটু আগেই বললাম যে অবজেক্টিভিটি থাকতেই হবে কোনো বিষয় দেখতে হলে, এবং এ কথাটা বারবারই বলা হয়েছে যে যাদের প্রবলেম তাদের মানে রিয়ালিটি বি স্টাডিড পিপুলস পার্সপেক্টিভ, বেসড অন পিপুলস পার্সপেক্টিভ, নট দ্য রিসার্চার্স পার্সপেক্টিভ। সেটাই এটা, যে অবজেক্টিভিটি এখানে এই কারণেই বলা হয়ে থাকে যে রিয়ালিটিটা স্টাডি করা হবে, সেটিকে দেখতে হবে বেসড অন পিপুলস পার্সপেক্টিভ, নট বাই দ্য রিসার্চার্স পার্সপেক্টিভ। এবং তার জন্য যারা এই কাজের জন্য সমাজে যাবেন তারা অতি অবশ্যই সেই বস্তুনিষ্ঠতা সম্পর্কে ব্যাপক জ্ঞান রাখবেন, এবং সেটা কিভাবে সমাজে প্র্যাকটিস করতে হয় সে সম্পর্কে তাদের প্রায়োগিক ধারণা থাকা লাগবে, এবং যে তথ্যপত্রটি সংগ্রহ করা হবে তার নিউট্রালিটি বজায় রাখবার জন্য কি ধরনের ম্যানার, অ্যাটিটিউড এবং অ্যানালিসিস করতে হবে সেই বিষয়গুলো থাকতে হবে। সোশিওলজি ইজ নট কমন সেন্স। খুব বোধহয় সহজ করে এই কথাটি পরবর্তীকালে যারা ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন তারা বলেছেন যে সোসাইটিকে বুঝবার জন্য যে সায়েন্স কাজ করবে, বুঝতে হবে যে সেটি শুধুমাত্র কমন সেন্সের উপর ভিত্তি করে হবে না, সেই কারণে এটা বলা। এবং একই সাথে এটাও বোঝার চেষ্টা করা, টু আন্ডারস্ট্যান্ড সোশ্যাল চেঞ্জ অ্যান্ড প্রোগ্রেস। সেটা আসলে তিনিও কিন্তু সমাজের ভেতরে একটি ল কাজ করছে, একটি লজ অব মানে সোসাইটি, মানে সমাজেরও একটা সূত্র আছে, কাজ করছে, সেটি বলবার চেষ্টা করেছেন। কিন্তু সেটি হয়তো মার্ক্সীয় দর্শনে যেভাবে বৈপ্লবিক পরিবর্তনের মধ্য দিয়ে মানে সমাজ পরিবর্তনের তারা যে সূত্র দিয়েছেন, কোতের ব্যাপারটি তেমন নয়। কারণ পজিটিভিজম আলোচনা করতে হলে অতি অবশ্যই মানুষের জ্ঞান বিকাশের যে স্তর সেটি আলোচনা করতেই হবে। কারণ অগস্ট কোতি তিনিই প্রথম এই বিষয়ে একটা ধারণা দেন যে মূলত মানব সমাজ তিনটি জ্ঞানের স্তর পার হয়ে এসেছে বা চলমান আছে, বা এমনও হতে পারে তিনটি স্তরই একই সমাজে একই সময়ে কার্যকরী আছে। তার প্রথমটিকে তিনি বলেছেন থিওলজিক্যাল স্টেজ, আমরা অনেক সময় এটাকে ধর্মভিত্তিক সমাজ বলি। তার দ্বিতীয়টিকে তিনি বলেছেন মেটাফিজিক্যাল স্টেজ, এবং তিনি ফাইনালি পজিটিভ স্টেজ বলেছেন, অর্থাৎ মানুষের জ্ঞান বিকশিত হয়ে পজিটিভ স্টেজে যাবে। এটা অনেকটাই আব্রাহাম মাজলোর সেই ইন্টেলেক্ট ডেভেলপমেন্টের মতো আর কি, বুদ্ধিবৃত্তিক উন্নয়নের মতো। এখন থিওলজিক্যাল স্টেজকে উনি বলতে চেয়েছেন যে থিওলজিক্যাল স্টেজে যা কিছু মানুষ দেখেছে, তার ভাবনার পরিধিটাই ছিল এই যে সব কিছুই ঘটছে একটা সুপার ন্যাচারাল পাওয়ার কর্তৃক, মোটামুটি এইটুকুর মধ্যেই, এবং তার কাছে এর বাইরে এক্সপ্লেনেশন করার মতো বুদ্ধিবৃত্তিক বিকাশ তৎকালীন মানব সমাজে ঘটেনি। আমরা যদি এর সৃষ্টির আদিম কালের দিকে তাকাই তাহলে আমরা এই বিষয়গুলো দেখতে পারবো। এবং এটি পৃথিবীতে এখনও যেসব আদিম সমাজ রয়েছে সেখানেও থিওলজিক্যাল স্টেজ, বহু ট্রাইব আফ্রিকাতে, এমনকি দেখা যাবে যে ইন্ডিয়ার আন্দামান নিকোবরে, কিংবা দেখা যাবে যে বিচ্ছিন্ন যেসব মানব সমাজ রয়েছে আফ্রিকার কাফির কিংবা টোডা, তিব্বতের, তাদের মধ্যে তারা কিন্তু থিওলজিক্যাল স্টেজের মধ্যেই এক ধরনের তাদের সময়কাল অতিবাহিত করছেন। অর্থাৎ তারা কোনো কিছুকে সাইন্টিফিক্যালি অ্যানালিসিস করতে পারেন না, তারা যা কিছু দেখেন সেটাই ভাবেন যে এটি আসলে একটা সুপার ন্যাচারাল পাওয়ার কর্তৃক ড্রাইভেন সব কিছুই। মেটাফিজিক্যাল স্টেজ যেটি, সেটিকে তিনি বলেছেন যে এটি একটি অ্যাবস্ট্রাকশন, দিস ইজ পার্সনিফাইড বাই দ্য অ্যাবস্ট্রাকশন এবং অ্যাবস্ট্রাক্ট ফোর্সেস। এটার ক্ষেত্রে যেটি হয়েছে যে আরও একটি অ্যাম্বিগুইটি তৈরি হয়েছে এখানে। এখানে মানব এটা দ্বিতীয় স্তর, কারণ প্রথম স্তর এবং দ্বিতীয় স্তরের মধ্যে আরও অনেকগুলো ধাপ আছে আবিষ্কার করতে মেটাফিজিক্যাল স্টেজ এবং থিওলজিক্যাল স্টেজের মধ্যে। এবং দেখা যাবে তার মেটাফিজিক্যাল স্টেজে যে তিনি বোঝাতে চেয়েছেন যে অনেক নৈর্ব্যক্তিক ফোর্স, শক্তি রয়েছে যার মধ্য দিয়ে যা কিছু ঘটে চলেছে সেই ঘটনাগুলো ঘটছে। তারা হয়তো সেটাকে সুপার ন্যাচারাল পাওয়ার আর বলছেন না, কিন্তু এক ধরনের ফোর্সের কথা বলছেন, যেটিকে ঠিক সুপার ন্যাচারাল পাওয়ারও না, আবার সাইন্টিফিক্যালি সেটিকে অ্যানালিসিস করতে পারবেন সেই অবস্থাও নেই। এরকম একটি
দুই ধাপের মাঝামাঝি অবস্থায় মানুষের জ্ঞানের যে স্তর, এটি কোনো ব্যক্তির যদি শৈশব, কৈশোর, যৌবন এবং বৃদ্ধকালের সাথে তুলনা করা হয়, তা হয়তো কিছুটা মিলে যেতে পারে। অর্থাৎ একটা বার্ধক্যে পরিণত মানুষ, তিনি যে পরিমাণ ভাবনা এবং চিন্তায় পরিপক্ক হবেন, যার বয়স অপেক্ষাকৃত মধ্যম বয়সী, তিনি হয়তো দেখা যাবে আরো একটু আবেগ তাড়িত হবেন, অতটা যুক্তিসিদ্ধ হবেন না। এবং যার বয়স একেবারেই কম, তার কাছে হয়তো এই পৃথিবীর তেমন কোনো অর্থ নেই, এবং অর্থ থাকলেও সেটি একমাত্র এমনই মনে হবে যে সূর্য ওঠে আর ডোবে, এবং এখানে নিশ্চয়ই কোনো একটা সুপার ন্যাচারাল পাওয়ার কাজ করছে, ওয়ান কাইন্ড অফ দ্যাট। আর পজিটিভ স্টেজ বা সায়েন্টিফিক স্টেজ বলতে উনি যেটিকে মনে করেন যে এটি আসলে পজিটিভ স্টেজ মানে সায়েন্টিফিক স্টেজ, অর্থাৎ মানুষ তার সামনে যা কিছু ঘটবে তার একটা ব্যাখ্যা এবং বিশ্লেষণ তার কাছে থাকবে, এবং সেই ব্যাখ্যা বিশ্লেষণের মধ্য দিয়েই সেই ঘটনার বিশ্লেষণ করবেন, এবং প্রতিটা ঘটনার পিছনে একটা কজ ইফেক্ট বিষয় থাকবে বলে তিনিও মনে করেন। এই কারণে সোসাইটির মধ্যে দেখা যাবে যে সোশ্যাল স্ট্যাটিক এবং সোশ্যাল ডিনামিক দুটি প্রকরণের কথাও আমরা লক্ষ্য করেছি। তিনি বলেছেন, কোটি বলেছেন কিন্তু এই বিষয়গুলো, যে একটি স্থিতিশীল সমাজ যার মধ্যে চেঞ্জ নেই, আবার একটা সমাজ আছে যার মধ্যে চেঞ্জ আছে, সোশ্যাল ডিনামিক্স যেটা। তো এগুলো ঘটে। আমরা যদি এই থিওলজিক্যাল, মেটাফিজিক্যাল এবং পজিটিভ স্টেজ তিনটেকে একটু অন্যভাবে ব্যাখ্যা করি, তাহলে কিন্তু এভাবে বোঝা যাবে যে কোনো সোসাইটির মধ্যে যদি পজিটিভ এই প্র্যাকটিসটা অনেক বেশি হয়, অর্থাৎ সায়েন্টিফিক নলেজ, সায়েন্টিফিক নোশন অ্যান্ড সায়েন্টিফিক প্র্যাকটিস যদি বেড়ে যায়, তাহলে সেই সমাজ অনেক বেশি থিওলজি এবং মেটাফিজিক্যাল স্টেজে যা কিছু আছে, এরকম কুসংস্কার যা কিছু আছে বৈজ্ঞানিক ব্যাখ্যার বাইরে, সেগুলো থেকে মুক্ত হবে। অর্থাৎ সোসাইটি যত বেশি অ্যাডভান্সড হবে, যত সায়েন্টিফিক হবে, দ্যাট মিনস যে থিওলজিক্যাল অ্যান্ড মেটাফিজিক্যাল ইস্যুস ক্যান বি রেডিউসড, অফকোর্স। অর্থাৎ একটি পজিটিভ স্টেজে উপনীত হওয়া সমাজ মানেই হলো, বোঝা যাবে যে এই সমাজটি অনেক প্রাগ্রসর সমাজ, এই সমাজটি অনেক উন্নত সমাজ, এই সমাজটি অনেকটাই সামনের দিকে এগিয়ে এসেছে। এই মানে আমরা আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি, বিশ্ব সভ্যতার যে জায়গাটায়, আমি আমার পূর্ববর্তী সেকেন্ড লেকচারের শেষে যেটা বলছিলাম, যে সেটি ন্যাচারাল সায়েন্সের যে পরিমাণ অবদান, এবং আজকে আমরা আইসিটি বেস যে টেকনোলজি ব্যবহার করি, সেই সমস্ত বিষয়ের যে সায়েন্টিফিক বিষয়, যেসব ইনভেনশন অ্যান্ড ডিসকভারিজ, এবং এই দুয়ের ইনভেনশন প্লাস ডিসকভারি, এই দুয়ের মধ্য দিয়ে সভ্যতা যে জায়গাটায় এসে পৌঁছেছে, সেই আশাটা দিয়েই বোঝা যায় যে আসলে পজিটিভ সোসাইটি হলে সেখানে অনেক কিছুই এরকম অতিপ্রাকৃতিক ধারণা কিংবা ব্যাখ্যা করা যায় না এমন অ্যাবস্ট্রাক্ট আইডিয়াগুলো তেমনভাবে আর কাজ করে না। এই কারণে সেই ফিলোসফিও, ওই জন্য পজিটিভ ফিলোসফি বলা হয়েছে, যে এই ফিলোসফিরও চেঞ্জ হয়, এবং এই ফিলোসফি মূলত এক ধরনের আইডিয়া, সেটাও কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়াই, কিন্তু সেই ফিলোসফি উনি পজিটিভ ফিলোসফি বলেছেন এই কারণে, আসলে ওই ফিলোসফির মধ্যে যেমন সায়েন্টিফিক অ্যাটিটিউড কাজ করে, যেমন সায়েন্টিফিক ম্যানার কাজ করে, যেমন সায়েন্টিফিক স্টেপগুলো কাজ করে, যেগুলো আমরা বললাম একটু আগে, আমরা যেটা বলছিলাম যে সেখানে যখন অবজারভেশন কাজ করে, সেখানে যখন আমরা দেখি যে অবজেক্টিভিটি কাজ করে, সেখানে যখন আমরা দেখতে পাই যে ডাটা কালেকশন অথবা ইনফরমেশন কালেকশনের বিষয় ঘটে, এবং সব থেকে বড় কথা যখন সব কিছুর পিছনে কি কারণ কাজ করছে, সেই কজ ইফেক্ট অ্যানালিসিসটা যখন হয়, তো এই পুরো প্রক্রিয়াটাই কিন্তু এসেছে মূলত পজিটিভ ফিলোসফির কাছ থেকে। ফলে বিশ্ব সভ্যতায় আমাদের সায়েন্টিফিক যে দৃষ্টিভঙ্গি, আমাদের যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে, আমরা হিস্ট্রি অফ সোশ্যাল থটে যেটা বলার চেষ্টা করছিলাম, যে দৃষ্টিভঙ্গিটা তৈরি হয়েছে, সেই দৃষ্টিভঙ্গি তৈরিতে অগাস্ট পোথের যে ব্যাপক ভূমিকা আছে, সেই ভূমিকাটি অতি অবশ্যই বিশ্ব সভ্যতায় যতগুলো ফান্ডামেন্টাল কন্ট্রিবিউশন আছে তার একটি। কারণ তার এই পজিটিভ ফিলোসফি 1830 থেকে 42, 12 বছরে তিনি যে বইটি লিখেছেন, সেটি দীর্ঘমেয়াদী একটা প্রভাব পড়েছে। আমরা জানি যে ওনার এই বইয়ের ভেতর থেকেই সাইকোলজি, ওনার এই বইয়ের থেকেই ফিলোসফি এবং আরও অনেক সায়েন্সের আইডিয়া এই বইয়ের ভেতর থেকে এসেছে। আর ওনাকে তো ফাউন্ডার অফ সোশিওলজি বলাই হয়, এবং অনেক ক্ষেত্রে তাকে সোশ্যাল সায়েন্সেরও
ফাউন্ডার বলা হয়। অর্থাৎ সোসাইটি যে হিউম্যান বিং বা বায়োলজিক্যাল বিং এর মতো সোসাইটিরও যে নানান অর্গান আছে এবং সেই অর্গানগুলো যে ফাংশন করে এবং সেই ফাংশনের ফলে সোসাইটি ক্রমশ সামনে অগ্রসরমান, এই ধারণার একেবারে বেসিক প্রতিকৃত সেন্ট সাইমন। কিন্তু সেই তার শিক্ষক সেন্ট সাইমনের সেই ধারণাকে তিনি অনেক বেশি এলাবোরেট করেন, অনেক বেশি সায়েন্টিফিক করেন এবং সেটিকে তিনি অ্যানালিসিসের মধ্য দিয়ে এবং সেটি রিটেন ফর্মে তত্ত্ব আকারে তার পজিটিভ ফিলোসফি যে 6 খণ্ডের সেই বিশাল যে গ্রন্থ, যা তিনি 12 বছর ধরে লিখেছেন, সেই বইয়ের মধ্যে সেটি তিনি গ্রন্থিত করেন, যা বিশ্বময় মানুষ পড়বার সুযোগ পেয়েছে। এবং এ কারণেই পরবর্তীকালে পজিটিভ ফিলোসফি নিয়ে 1840-এর পরে দেখা যাবে হয়তো 1900 শতক পর্যন্ত ইউরোপ এটি তারা যেভাবে প্রভাবিত হয়েছে, পরবর্তীকালে জ্ঞানের অন্যান্য জগৎ, বিশেষ করে আমাদের এশিয়া কিংবা আমাদের সাবকন্টিনেন্ট এই এরিয়াতেও সেটি এসেছে। কারণ আমরা এখনো দেখি আমাদের সাবকন্টিনেন্টে থিওলজিক্যাল ইস্যুজ অনেক বেশি পাওয়ারফুল ইন সোসাইটি দ্যান দ্য সায়েন্টিফিক প্র্যাকটিস। সো এখনো কিন্তু অগাস্ট কোটের এই পজিটিভ যে স্টেজ, সেই পজিটিভ স্টেজে যদি আমরা আমাদের ওই নিরিখে যাই, তাহলে বলা যাবে যে সাবকন্টিনেন্ট টোটাল, আমরা যদি সাউথ এশিয়ার কথাও বলি, তাহলে আমরা এখনো পর্যন্ত যত থিওলজিক্যাল এবং মেটাফিজিক্যাল স্টেজে আমাদের সোসাইটি বিলং করছে, তত সায়েন্টিফিক স্টেজে বিলং করছে না। হ্যাঁ, ইন্টেলেকচুয়াল এরিয়াতে উই আর নট ভেরি মাচ সায়েন্টিফিক, বাট ইন ইউজিং দ্য সায়েন্টিফিক প্রোডাক্ট, সেটা যদি বলেন যে আমরা আমাদের ব্যক্তি জীবনে সায়েন্টিফিক প্রোডাক্ট ব্যবহারের ক্ষেত্রে এই সাবকন্টিনেন্টের অবদান কি, তাহলে তো মার্কেটিংয়ের বিষয়বস্তু হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন যে সারা পৃথিবীর বড় বড় কোম্পানি খুব ছোট্ট একটি জায়গায় প্রায় 200-250 কোটি লোক বসবাস করে এই সাবকন্টিনেন্টে। তো ফলে ইন প্রোডাক্ট ইউজিং সেটা এক ব্যাপার, আর মানুষের নলেজের যে এরিয়া, সেইখানে সায়েন্সের চর্চা ততটা নাই। ফলে এখানে প্রচুর সুযোগ রয়েছে কোতের পজিটিভিজম থিওরি নিয়ে কাজ করার, বা তার এই ব্যক্তিকে পজিটিভিস্ট করবার জন্য যে আকাঙ্ক্ষা তিনি প্রকাশ করেছিলেন। তিনি মনে করতেন যে ব্যক্তি যদি খুব সায়েন্টিফিক হয়, তাহলে ব্যক্তি হারমোনিয়াস হবে, খুব শান্তিপূর্ণ হবে, এবং তিনি এটা বিশ্বাস করতেন যে একটি সমাজকে যদি খুব স্থিতিশীল রাখতে হয় এবং সেখানে যদি অস্থিরতা কমাতে হয়, তাহলে পজিটিভ লোকজনের সংখ্যা যত বাড়বে, তত সেই সমাজ তত সায়েন্টিফিক হবে, তত র্যাশনাল হবে, এবং সেই সমাজ তত বেশি ওয়েলবিং প্রডিউস করতে পারবে। আমরা এখন যে কল্যাণ রাষ্ট্রের ধারণা দেখছি, বিশেষ করে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বা ইউরোপে, নরওয়ে, ফিনল্যান্ড এবং সুইডেনের দিকে তাকালে যেটা আমরা দেখতে পাই, তো সেই স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে আমরা যে ওয়েলবিং বা ওয়েলফেয়ার কান্ট্রি বলি যাদেরকে, তো সেই বিষয়ই বা ইউরোপে অন্যান্য জায়গাতে যেটি এখন আরও অনেক বেশি প্রমোটেড। কোক মনে করেন যে সোসাইটি যত বেশি এরকম অ্যাডভান্স হবে, তখন ব্যক্তির মধ্যে সেলফ সেন্ট্রিজম যেটা, সেই বিষয়টি কমে যাবে, অর্থাৎ ব্যক্তির আত্মকেন্দ্রিকতাটা অনেক হ্রাস পাবে এবং সে অনেক বেশি অল্ট্রুইস্টিক হবে, অল্ট্রুইজমের মধ্যে যাবে, অর্থাৎ সে পরের জন্য কাজ করার চেষ্টা করবে, সে একটা পরার্থপরতার মধ্যে যাবে। এবং এ কারণে তার এই বিষয়টিকে অনেক সময় বলা হয় যে পজিটিভ ফিলোসফির মূল একেবারে ফিলোসফিক্যাল স্লোগান হলো লিভ ফর আদার্স। কখনো হয়তো এটিকে কেউ কেউ বলবার চেষ্টা করেছেন যে কোচ যে সমাজের স্বপ্ন দেখেছেন, সেই সমাজে তিনি লিভ ফর আদার্সকেই ভেবেছেন যে মানুষের উচিত অন্যের জন্য বেঁচে থাকা বা অন্যের জন্য অনেক কিছু করা, নিজের জন্যে সেই ভাবনাটি ওই মাত্রায় না করে, অর্থাৎ একটা সেলফ সেন্ট্রিক সোসাইটির পরিবর্তে তিনি একটি সোশ্যাল সেন্ট্রিক বা পিপুল সেন্ট্রিক সমাজের কথা ভেবেছেন। এবং তার এই ভাবনা তখন প্রতিষ্ঠিত হবে যখন অধিকাংশ মানুষ একটি সমাজের পজিটিভ নলেজ অ্যাচিভ করবে, গ্যাদার করবে, প্র্যাকটিস করবে এবং তার মধ্য দিয়ে তারা নিজেদের বিকাশ ঘটাবে। তো ডিয়ার ভিউয়ার্স, পজিটিভিজম নিয়ে আমরা খুব সংক্ষেপে এটা বললাম এই কারণে যে আমরা যখন হিস্ট্রি অফ সোশ্যাল থট নিয়ে কথা বলেছিলাম, তখন এই কথাটি বলেছিলাম যে আসলে হিস্ট্রি অফ সোশ্যাল থটের একটা বড় বিষয় হচ্ছে এই
যে আমরা দেখলাম যে পজিটিভিজম যখন আসলো অগস্ট কোথের, তারপরই মার্কসের ক্লাস কনফ্লিক্ট থিওরিটা চলে আসলো। তখন আমরা বলেছিলাম যে আমরা পজিটিভিজম নিয়ে খুব সংক্ষেপে একটা আলোচনা দেব, যাতে ভিউয়ার্স একটু হলেও এ বিষয়ে তারা আকৃষ্ট হন। এবং এক্ষেত্রে আমি তাদেরকে অনুরোধ করব, যারা একটু বেশি জানতে আগ্রহী, যে তারা যদি পজিটিভ ফিলোসফির প্রথম খণ্ডটা পড়েন, তাহলে সেই বিষয়টি খুব বিশদভাবে তারা জানতে পারবেন। আর এমনি জেনেছেন যে পজিটিভ ফিলোসফি বইটি 6 খণ্ড, এবং এই বইটি একটি সুবিশাল আকার আকারের গ্রন্থ, এবং এটি যেহেতু ফিলোসফির বই, অতএব সেটি অতি অবশ্যই বেশ জটিল, এবং সেটি পড়া এবং বোঝার জন্য যিনি রিডার, তার নিজের একটা ইনসাইট ক্যাপাসিটি লাগবে। খুব ডেভেলপড ক্যাপাসিটি না হলে পজিটিভিজম পড়া বা পজিটিভিজম নিয়ে কাজ করার সুযোগ, হয়তো পড়া যাবে কিন্তু সেটাকে আন্ডারস্ট্যান্ড করা নট ইজি, সেটা বলা যেতে পারে। আমরা যদি এটা শেষ করি, তাহলে আমরা বলতেই পারি যে পজিটিভিজম ফাইনালি পজিটিভিজম যা করতে পারে, সেটা পজিটিভিজম কি করতে পারে, যে ইট প্রমোটস এ ভিশন অফ এ জাস্ট অ্যান্ড হারমোনিয়াস সোসাইটি based on scientific principle, social cooperation, altruism and progress। অর্থাৎ কোথের পজিটিভিজম যদি কার্যকরী হয়, তাহলে একটা হারমোনিয়াস সোসাইটি তৈরি হবে, এবং যে সোসাইটিতে তিনি বলছেন যে সেটি করতে হলে সায়েন্টিফিক প্রিন্সিপাল, সোশ্যাল কোঅপারেশন অ্যান্ড অল্ট্রুইজম প্র্যাকটিস করতে হবে। কিন্তু সব কিছুই প্র্যাকটিস হবে এই কারণে, ইন অর্ডার টু মেক দ্য প্রোগ্রেস, অর্থাৎ প্রগতির সাথে এগুলো আসবে। It emphasizes observation and empirical evidence to understand the world and solve human problems। এবং এর আরও গুরুত্ব আরোপ করেছেন যে বিষয়ে, যেটা আমরা বললাম, যে অবজারভেশন অ্যান্ড এম্পিরিক্যাল এভিডেন্স টু আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ল্ড অ্যান্ড সলভ হিউম্যান প্রবলেমস। এবং আমাদের খুব মনে রাখতে হবে যে আসলে সোশ্যাল সায়েন্সের রিসার্চের যে মৌলিক ধারণা, সেটি ওনার কাছ থেকেই এসেছে, যে অবজারভেশন, এম্পিরিক্যাল এভিডেন্স এবং ভেরিফিকেশন, ভ্যালিডিটেশন, এই বিষয়গুলো তার কাছ থেকে এসেছে। অ্যান্ড ইট অ্যাডভোকেটস ফর সোশ্যাল হারমোনি ফাইনালি। এবং এই পজিটিভিজম তত্ত্বের মূল ধারণাটা কিন্তু এই, যে সেটি আসলে সমাজে এক ধরনের শৃঙ্খলা স্থাপন করবে, শান্তি স্থাপন করবে, সেই ধারণাটি প্রকাশ পোষণ করতেন, এবং তিনি এই তত্ত্বটি বিনির্মাণ করেছেন। সে কারণে এমন হতে পারে যে তখন বা পুরো ইউরোপে নানান ধরনের নিরীক্ষা চলছিল সমাজ পরিবর্তনের, সমাজ বিধ্বংস হওয়ার, এবং তার ফলে এই ঘটনাটি ঘটেছে। মানে তিনি হয়তো প্রভাবিত হয়েছেন যে সমাজে শৃঙ্খলা স্থাপন খুব প্রয়োজন, সেই জন্য। তো ভিউয়ার্স, আজকে আমরা এখানেই শেষ করি। অগাস্ট কোথের পজিটিভিজম বিষয়টি নিয়ে আমরা ইনে যাচ্ছেন খুব ছোট্ট করে একটি আলোচনা আজকে রাখলাম, যে আলোচনাটি আমরা মনে করছি যে আপনাদের কিছুটা হলেও ঋদ্ধ করবে। এবং এ বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, এই বিষয়ে যদি আপনাদের জানবার আরও আগ্রহ থাকে, তাহলে আমরা ভবিষ্যতে অগাস্ট কোথের যে জ্ঞানের 3টি স্তর, থিওলজিক্যাল স্তর, মেটাফিজিক্যাল এবং পজিটিভ, তার থিওলজিক্যাল, মেটাফিজিক্যাল এবং পজিটিভ স্টেজ নিয়ে আমরা অবশ্যই আলোচনা করতে পারি। তা আজ এই পর্যন্তই। এবং আমরা মনে করি যে মানব সভ্যতা বিকশিত হোক, এবং সেটি যত না বস্তুগত বিষয়ের উপরে নির্ভরশীল হয়ে পড়ে, তার থেকে সেটি যেন মানুষের মানবিক গুণাবলীর উপরে নির্ভরশীল হয়। এবং অগাস্ট কোথের ওই স্লোগান দিয়ে আমরা শেষ করব, যে আসুন আমরা সবাই এই দার্শনিক ধারণা নিয়ে সমাজে বসবাস করি, যে শুধু নিজের জন্য নয়, অপরের জন্য বাঁচো, যেটা তার স্লোগান ছিল, লিভ ফর আদার্স। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।